এই স্পর্ধা আমার নেই যে একই অধিবেশনে বসে আমি শঙ্খ ঘোষের কবিতাও পড়বো, আমার নিজের কবিতাও পড়বো। যুবতী কিছু জানে না, শুধু প্রেমের কথা বলে। দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকালে, আমিও পরিবর্তে তার রেখেছি সব কথা। শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন প্রবণতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার মনে হয় কোনো দরকার পড়ে না, কারণ সোশ্যাল মিডিয়া খুললেই বর্তমান যুগের কবিদের মধ্যে যাদের লেখা ঘোরাফেরা করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে শ্রীজাত। দাদা কেমন আছো বলো? ভালো আছি, এবং তোমাদের এই আড্ডায় এসে খুবই ভালো লাগছে, কারণ কবিতা নিয়ে আড্ডা দিতে পারার অবসর সবসময় হয় না। আজকে যখন তোমরা ডেকেছো তখন মনটা ভালো আছে। তো নতুন কি লিখছো বলো, বা কি ভাবছো বর্তমান নিয়ে? নতুন কি লিখছি, আসলে রোজই তো মাথায় লেখার কথা ঘুরে কখনো না কখনো। একটা লেখার স্রোতের মধ্যে আছি, বেশ কিছু কবিতা এখন লিখছি, হয়তো সামনের বছরের বইমেলার জন্য সেটা নিয়ে একটা বই তৈরি করব, সেরকম ইচ্ছে আছে। বেশ, তো তোমার যারা ভক্ত, আমি নিজেও তোমার একজন ভক্ত, তো তাদের জন্য নতুন কি উপহার দিতে চলেছো বলো? আর একটা উপন্যাস লেখা শুরু করেছি সবে, তো সেইটা লিখতে একটু সময় লাগবে, কারণ আমার ধারণা মাস 7 লাগবে। সেটা যদি শেষ করতে পারি তাহলে আমার লেখা যারা পড়তে ভালোবাসেন, যদি কেউ থাকেন ভালোবাসেন, তাহলে সামনের বইমেলার সময় তারা সেটা উপহার পেতে পারে। যেটা কথা বলো, বর্তমান যুগে আমরা যেরকম ধারার লেখা দেখতে পাচ্ছি, ধরো রবি ঠাকুর বা নজরুল, তার থেকে তো এখনকার অনেকটা পরিবর্তন হয়েছে, মানুষের স্বাদের পরিবর্তন হয়েছে। তো যখন লেখার মধ্যে ফুটিয়ে তুলছো তখন কোন জিনিসটাকে মাথায় আগে কাজ করাও? সেটা কি গতানুগতিকতা যেটা চলে আসছে, নাকি বর্তমানটাকে? না, অবশ্যই বর্তমানকে, কারণ দেখো সবসময় শিল্প সবসময় পরিবর্তনশীল, একটা নদীর মতো। সে গঙ্গোত্রীতে যেমন থাকবে কলকাতায় তেমন হবে না, যদিও সে গঙ্গাই, কিন্তু তার উৎসপথ থেকে তার মোহনা অবধি সে তো বদলাতে বদলাতে আসবে। তো রবীন্দ্রনাথ, নজরুল এবং জীবনানন্দের সময় যে ধরনের কবিতা লেখা হতো তার থেকে তো বহু বদল ঘটেছে। এখন আমরা লিখছি, আমাদের লেখা একেবারে অন্যরকম, এবং আমি জানি যে আজ থেকে 10 বছর পরে বাংলা কবিতা আবার পাল্টে যাবে, এবং পাল্টে যাবে বলেই সে বেঁচে থাকবে। সে যদি একই রকম থাকতো তাহলে তো সে মৃত হয়ে যেত। সে যে রোজ বদলাচ্ছে সেটাই একমাত্র প্রমাণ যে সে জীবিত এবং সে তারুণ্যে যথেষ্ট উজ্জীবিত। এবার এই পরিবর্তনটা এতটা দ্রুত হচ্ছে, আগে যেরকম আমাদের ছোটবেলাতেও দেখা যেত যে মারা বলতো যে কিছু একটা মনে আসছে লিখে ফেল, কাগজ পেন নিয়ে লিখে ফেল, এই লেখার অভ্যাসটা কোথাও গিয়ে কি হারিয়ে ফেলছে বর্তমান প্রজন্ম? না গো, তাহলে তো তুমি আমার সঙ্গে বসে আড্ডাটাই দিতে না, কারণ তুমি নিজে কবিতার চর্চা করো, একটু আগে আমরা কথা বলছিলাম। ফলে তুমি তো আমারও পরের প্রজন্ম, তুমি যখন এই চর্চার মধ্যে আছো, তোমার নিশ্চয়ই তোমার সমবয়সী অনেক বন্ধু বান্ধবী তারাও এটা নিয়ে চর্চা করেন। এবং আমি যখন নানান বইমেলায় যাই, নানান জায়গায় যাই, আমার সঙ্গে যারা কথা বলতে আসেন তাদের বেশিরভাগই কিন্তু তরুণ তরুণী। ফলে এবং তারা কবিতা নিয়ে ভীষণ উৎসাহী, তারা লেখালেখি করেন, লেখা পাঠান, তারা বই বার করেন। ফলে আমি বুঝতে পারি যে কবিতার কিন্তু কোনো মৃত্যু নেই, এবং বাঙালির মধ্যে তো নেই, কারণ বাঙালির মতো কবিতা প্রিয় সম্প্রদায় আমি খুব কম দেখেছি। একটি ছেলে সে ব্যাংকে চাকরি করুক, একটি মেয়ে সে ডাক্তারি পড়ুক, দিনের শেষে একবার একটা গোপন খাতা সে খোলে, যেখানে সে 4 লাইন লিখে রাখে। তো এই অভ্যাসই বাঙালির কবিতাকে বাঁচিয়ে রাখে। তো বাঙালির সাথে যেমন কবিতা আছে, তেমনি বাঙালির সঙ্গে গান আছে, অনেক কিছুই তো জড়িয়ে রয়েছে। কিন্তু হঠাৎ করে তুমি কবিতাটাকেই বেছে নিলে কেন তোমার এই প্রকাশের মাধ্যম হিসেবে? তার কারণ আমার মনে হয়েছিল, আমি খুব গান গাইতে চেয়েছিলাম, তো কিন্তু আমার লিখতে গিয়ে মনে হয়েছিল যে নিজের মনের কথা বলবার জন্য কবিতার চাইতে চমৎকার মাধ্যম আর হয় না। তাকে যে খুব বড় হতে হবে এমন নয়, সে 16 লাইনেরও হতে পারে, সে 10 লাইনেরও হতে পারে, কিন্তু তারই মধ্যে সে আমার মনের ভাবকে ফুটিয়েও তুলতে পারে। তো এই ক্ষমতা একমাত্র কবিতা ছাড়া আর কারো নেই। সেই জন্যই আজও কবিতা লেখার চেষ্টা করে যাওয়া, যে মনের কথাটা যেন নিজের মতো করে বলতে পারি। মন খারাপের কতটা বড় ওষুধ হতে পারে এটা একটু বলো তো, কারণ তোমার এমন অনেক কবিতা আছে যেগুলো আমাদের মনটাকে ভালো করে দেয় ডিপ্রেশনের সময়। এটা শুনলে তো খুবই আনন্দ হয় যে মন খারাপে পাশে থাকতে পারি কারো। মন খারাপে কবিতা সত্যি, শুধু কবিতা কেন, কবিতা, গান, ফিল্ম, যে কোনো শিল্প মাধ্যম কিন্তু মন খারাপে মানুষকে সঙ্গ দেয়, ভালো রাখে। ভালো কবিতা তো বটেই। ফলে আমার মন খারাপ হলে আমি আমার প্রিয় কবিদের কবিতার বই খুলে বসি। তোমার প্রিয় কবি বলো, মানে যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো বা তুমি তোমার ধীরে ধীরে লেখা শুরু করেছিলে? আমি সেরকম তো অনেকেই আছেন, কিন্তু আমি মন খারাপের সময় বা কোনো অসুবিধের সময়, দিশাহীন যখন লাগে, তখন যার কবিতার বই খুলে বসি তিনি শঙ্খ ঘোষ।
বেশ। তো এবং তাকে আমি তার জীবৎকালে বেশ কিছু বছর তাকে দেখেছি, তার সান্নিধ্য লাভ করেছি, সেটা আমার সৌভাগ্য। তা আমার মনে হয় যে যে কোনো তরুণ কবি তরুণীর কাছে শঙ্খ ঘোষ একজন উদাহরণ, এবং তার কবিতার মতো শুশ্রূষা আমি খুব কম জায়গায় পাই। দাদা একটা কবিতা তোমার লেখা হোক বা শঙ্খ ঘোষের হোক, আমি যেটা শঙ্খ ঘোষের লেখা একটি লেখা সেটাই বলি। একদম। সেটি ছোট্ট 8 লাইনের কবিতা। লেখাটির নাম যুবতী। যুবতী কিছু জানে না, শুধু প্রেমের কথা বলে। দেহ আমার সাজিয়েছিল প্রাচীন বলকলে। আমিও পরিবর্তে তার রেখেছি সব কথা। শরীর ভরে ঢেলে দিয়েছি আগুন, প্রবণতা। বাহ, অসাধারণ। শঙ্খ ঘোষ বলতে গেলে জানো তো আমার একটা কবিতা খুব মনে পড়ে। শঙ্খ ঘোষের প্রথম কবিতা আমি আমার জীবনে নুন কবিতাটা দিয়ে মানে আমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কবিতা পাঠ শুরু হয়েছিল। তো এরকম তো অনেক লেখাই আছে পরবর্তীতে। তো শুভ দাশগুপ্ত যেমন আমরা দেখি যে ভীষণ ভাবে বর্তমান যুগকে মিলিয়ে কবিতা লেখে। তো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য ধরো একটি ছেলে বেকার, তার লেখাটাকে তুলে ধরা, বা কোনো এক হাসপাতালের কোনো একটা ঘটনা, বা তুমি যে ধরনের কবিতা লেখো, মানে বলতে চাইছি যে গদ্যভিত্তিক কবিতা, এটার চল কি বর্তমানে একটু বেশি হয়ে যাচ্ছে ছন্দের থেকে? হ্যাঁ, হতেও পারে, কিন্তু আবার এটা না কখনো তো সেই রকম কোনো মাপার যন্ত্র নেই, দেখো যে কোনটা বেশি হচ্ছে। আহ, নানা রকম কবিতা লেখা হয়। আমাদের এখানে এত সংখ্যক মানুষ কবিতা লেখেন যে কবিতা কখনো একরকম ধারায় আবদ্ধ থাকে না। ফলে কবিতা কিন্তু আমি এখনো, যারা তরুণ তরুণী তাদের বই বাড়িতে আসে, পড়ি নিয়মিত মন দিয়ে। নানা রকম কবিতা হচ্ছে, ছন্দবদ্ধ কবিতাও হচ্ছে, আবার গদ্যে লেখা কবিতাও হচ্ছে, এবং সবকিছুই স্বাগত। নানা রকম লেখা হবে, তবেই তো লেখা নানা দিকে ছড়িয়ে পড়বে। দাদা, তোমার একটা কবিতা শোনার এই আবদার রে রইলো। আমার কবিতা, তাহলে পরে একদিন শোনাতে হবে, কারণ আমার সঙ্গে এখন বই নেই। আর তোমার এবং ফোনে যদি কিছু থাকে তুমি আমাকে সেটাও তাহলে শোনাতে পারো। কিছু হ্যাঁ, নেই, just চারটে ফোন লাইন। আর মন এই দুটোই ফাঁকা আপাতত। ফলে আমি সেই সূত্রে কিন্তু ক্ষমা আমাদের প্রার্থী। মন তো ভরবে না যদি কিন্তু তোমার কবিতা আমরা না একটা শুনতে দিকে ভালোই হলো এটা, দেখো তার কারণ হচ্ছে যে এই স্পর্ধা আমার নেই যে একই অধিবেশনে বসে আমি শঙ্খ ঘোষের কবিতাও পড়বো, আবার নিজের কবিতাও পড়বো। ফলে আমার মনে হয় একটা কিছু তোলা রইলো, যাতে আজ তাক বাংলা আবার আমাকে ডাকেন এবং আমি সেবারে নিজের কবিতা শোনাতে পারি। শুনো, একবারেই সব পড়ে দিলে কি হবে যে ও আর আমাকে ডাকবে না, কিন্তু না না, ও এরকম বলবে ব্যাপার শ্রীজাত দা তো নিজের কবিতাও বলে গেছে, আর ওকে দরকার নেই। তো ফলে আবার যাতে পরে ও ডেকে আমাকে একটু আড্ডায় বসায়, সেই সুযোগটা আমি বাকি রাখলাম, সেই রাস্তাটা খোলা রাখলাম। এবং তুমি ভীষণ ভীষণ ভালো থেকো। আমি আজ তাক বাংলাকে ধন্যবাদ জানাই আমাদের এখানে হোস্ট করার জন্য, এবং কবিতার সঙ্গে থেকো, তাহলে দেখবে জীবন অনেক মসৃণ। একদম। আর আমার ইচ্ছে রইলো যে অপূর্ণ আশাটা থেকে গেল, এই নিশ্চয়ই। অপূর্ণ আশাটা তোমার কাছ থেকে আমি একবার না একবার একেবারে। তোমার মুখ থেকে তোমার কবিতা শুনবো। আমার সৌভাগ্য সেটা। আর আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সঙ্গে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।